নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিবনাইস। বন্ধুরা, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা যেদিকে যাচ্ছে এটা দেখে আমরা নিশ্চিত বলতে পারি বাংলাদেশে খুব একটা দেরি নেই, খুব তাড়াতাড়ি একটি সিভিল ওয়ার শুরু হবে বা গৃহযুদ্ধ শুরু হবে। বাংলাদেশে শেখ হাসিনা সরকার যাওয়ার পরে মনে হচ্ছিল একটা রাজনৈতিক স্থিরতা আসবে। প্রথম দিকে আমরা দেখেছিলাম বিশাল পরিমাণে হত্যালীলা চলেছে, ভাঙচুর চলেছে, জাতীয় সম্পদকে লুণ্ঠন করা চলেছে এবং মানুষ বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হয়েছে। আমরা ভেবেছিলাম একজন নোবেল জয়ী এসেছে, যিনি নিজে একজন অর্থনীতিবিদ, তিনি দেশে ঢুকবে, ধীরে ধীরে দেশটার পরিকাঠামো ঠিক করবে এবং দেশে যে অস্থিতিশীল যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটার উপরে সবার প্রথমে নিয়ন্ত্রণ করবে বা সেটাকে কাবু করবে। আমরা ভেবেছিলাম দেশে যারা জাতীয় সম্পদে আগুন লাগাচ্ছে, জাতীয় সম্পদ যারা ধ্বংস করছে, সেই সমস্ত ক্রিমিনাল গুলোকে অ্যারেস্ট করা হবে এবং আইনের উপর ভিত্তি করে সেগুলোকে যথাযথ শাস্তি দেওয়া হবে, কিন্তু সেটা হয়নি। অন্যদিকে এই ইউনূস, যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছে, তিনি বাংলাদেশের অশান্তিকে আরো বেশি পরিমাণে উৎসাহিত করেছে। আমরা বিভিন্ন জায়গায় দেখছি ইয়ং জেনারেশনে যারা রয়েছে, যুবক যুবতী যারা রয়েছে, তারা বিভিন্ন জায়গায় নেমে পড়ছে আন্দোলন করার জন্য, মারামারি করার জন্য, জাতীয় কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো ধরনের বলতে পারি হাসপাতাল থেকে শুরু করে অন্যান্য জাতীয় সম্পত্তিগুলোকে ধ্বংস করা শুরু করেছে। তেমনই একটা অবস্থার সম্মুখীন হলো আজকে বাংলাদেশ। বাংলাদেশ আছে কি হলো, বাংলাদেশের সুরাবর্দী কলেজ নামে একটা মেডিকেল কলেজ রয়েছে। সেই কলেজের মধ্যে ছাত্ররা এবং জনগণ সেখানে ভাঙচুর শুরু করলো, সেই কলেজটাকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হলো এবং শেখ হাসিনার যেদিন প্রত্যাবর্তন হলো, যেদিন তিনি ভারতে চলে আসলেন, সেই দিন যেমন শেখ হাসিনার বাসভবন থেকে বিভিন্ন ধরনের যে আইটেমস গুলো রয়েছে, হাউস হোল্ড আইটেমস গুলো রয়েছে, সেগুলো যেমন মানুষ চুরি করছিল, একই রকম আজকে এই ধরনের একটা ঘটনা আমরা দেখতে পেলাম। দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ খুবই আনন্দের সাথে সেই কলেজের যে বিভিন্ন উপাদানগুলো রয়েছে বা আইটেমস গুলো রয়েছে সেগুলো হাতে নিয়ে খুব সুন্দর ভিডিও করছে, ফটো তুলছে। কিছু মানুষকে দেখলাম বাইক জ্বালিয়ে দিয়েছে, গাড়ি জ্বালিয়ে দিয়েছে, সরকারি যে বাসগুলো রয়েছে বা পাবলিক বাসগুলো যে রয়েছে সেগুলোকে ভাঙচুর করছে। কিছু মানুষকে দেখলাম সেই পুরন্ত একটা বাইকে বসে ফটো তুলছে, মনে হচ্ছে কি যেন একটা কি করে ফেলেছে, বিশাল গৌরবের একটা কাজ করে ফেলেছে, যার জন্য তাকে প্রাইজ দেওয়া হবে, এন্ড হি ইজ ভেরি প্রাউড অফ দ্যাট। মুখে এক ফোঁটা যে একটা খারাপ কাজ করেছে তার জন্য যে গ্লানি থাকে, সেই গ্লানিটা এক ফোঁটাও মনে হচ্ছে না। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এটা। প্রথম দিকে কি হলো বাংলাদেশের 5 তারিখের পরে, প্রথম দিকে বিশাল পরিমাণ লুটপাট শুরু হলো। লুটপাট থামার নাম নিল না, ইউনূস কাউকে অ্যারেস্ট করলো না, কারোর উপর শাস্তি দিল না। হিন্দুদের বাড়িঘর জ্বালানো হলো, যেখানে হিন্দু পেলো সেখানেই হিন্দু নিধন করা হলো। পুলিশ অফিসার যেখানে হিন্দু পেলো সেখানে নিধন করা হলো এবং পুলিশ অফিসারদের প্যান্টটাকে খুলে দেখা হচ্ছে যে সে হিন্দু না মুসলিম। এই ধরনের কিছু কাজ বাংলাদেশে হয়েছে। তারপরে ধীরে ধীরে দেখতে পেলাম বাংলাদেশে একটা নতুন বিপদ চলে এসেছে। সেই বিপদটার নাম হচ্ছে মুদ্রাস্ফীতি। খাদ্যদ্রব্যের দাম এতটা বেড়ে গিয়েছে, রিসেন্ট একটা পোস্ট অনুযায়ী, রিসেন্ট একটা নিউজ অনুযায়ী, খাদ্যদ্রব্যের যে ইনফ্লেশন রয়েছে সেটা এখন বর্তমানে 14%, যেটা অনেক বেশি। অর্থাৎ আগে যেই জিনিসটা 100 টাকা দিয়ে কিনতে হতো, এখন 14% বেড়ে গেছে পায় সেই জিনিসটার দাম। তো এইরকম একটা পরিস্থিতি, বাংলাদেশের দরিদ্র জনগণ যারা রয়েছে তাদের নাজেহাল অবস্থা। তারা ভাবতে পারছে না যে দিনে যে তারা আয় করছে সেই আয়ের পথটা বন্ধ হয়ে যাচ্ছে। অন্যদিকে সেই আয়ের মাধ্যমে যে কিছু টাকা ইনকাম করবে, সেই ইনকাম করা টাকাটা যে সবজি কিনবে, সেই সবজি কিনতে পারছে না। আয় করছে 500 টাকা, বাজারে খরচা হচ্ছে 1000 টাকা। অনেক ফ্যামিলি রয়েছে যারা না খেয়ে আসছে। আমাদের কি ফেসবুকে আর্তনাদ জানায় আমরা খুব কষ্টে আছি, ইনকাম নেই, জিনিসপত্রের দাম বেশি, আমরা বাংলাদেশে করবোটা কি। অন্যদিকে একটা সাইড রয়েছে যারা এই হত্যা লীলায় চলেছে, এই ধ্বংস লীলায় মেতে উঠেছে। এই ইয়ং জেনারেশনে যারা রয়েছে, যারা নিজেদের সকল শিক্ষিত মনে করে, এটা একটাও শিক্ষিত না, সবগুলো গন্ডমূর্খ। গন্ডমূর্খদের বললেও গন্ডমূর্খদের অপমান করা হবে, এদের শিক্ষিত বললে বা এদের গন্ডমূর্খ বললে পড়ো। এরা এতটাই নাদান, এই সমন্বয়গুলো এতটাই মূর্খ, এরা জানে না দেশটাই কিভাবে চালাতে হয়। দেশ পরিচালনা করতে করতে একটা পরিস্থিতির মধ্যে নিয়ে এসেছে, যেই পরিস্থিতির মধ্যে এটা যদি আমরা বলে দিই এখন যে বাংলাদেশ 4 টুকরোতে বিভক্ত হবে, এটা মিথ্যা হবে না। বাংলাদেশ অস্থিতিলতা আসে এবং একই সাথে বাংলাদেশ 4 টুকরোতে বিভক্ত হবে, এটাই মনে হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ। কারণটা কি, বাংলাদেশের একটা শ্রেণী আছে যাদের কথা কেউ শুনছে না, তারা সাইলেন্ট দরিদ্র শ্রেণী।
যা দিয়ে কেউ তাকাচ্ছে না, তারা এখনো পর্যন্ত চুপচাপ আছে। কারণ কি, এখন 3 বেলা জায়গায় 2 বেলা খেতে পারছে। কিছুদিন পরে একটা সময় আসবে যখন তারা 1 বেলা খেতে পাবে। তারপরে কিছুদিন পরে একটা সময় আসবে যখন তারা খেতে পারবে না, তখন বাংলাদেশে নামে দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষ যখন নামবে, মানুষের উপায় থাকবে না, মানুষ তার হাতের সামনে যেটা পাবে, কাঁচি, খুন্তি, হাতা যা পাবে সেটা নিয়ে নেমে পড়বে যুদ্ধ করার জন্য। এরা যখন নেমে পড়বে, তাদেরকে আরেকপন্থী বাধা দেবে। কারা বাধা দেবে? এই ছাত্র সমন্বয়ক এবং নতুন ইয়ং জেনারেশন যারা আছে, যারা হচ্ছে নিজেদেরকে মুক্তিযোদ্ধা বলে দাবি করছে, তারা এটার বাধা দেবে। এবং বাধা দিতে গেলে একটা যুদ্ধে লেগে পড়বে। দ্বিতীয় শ্রেণীর একটা মানুষ, যারা পলিটিক্যালি রাইজ করার চেষ্টা করছে কিন্তু রাইজ করতে পারছে না, তাদেরকে মেরে ফেলা হচ্ছে যেখানে সেখানে ধরে। আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ সমর্থক বা মুক্তিযোদ্ধা সমর্থক, 71-এর যে চেতনা যারা ধারণ করে, সেই সব লোক, তারা বুঝতে পারছে না কি করবে। তাদের এতটা বেশি ডমিনেট করা হচ্ছে, এতটা বেশি ডমিনেট করছে, তারা রাস্তায় বলতে পারছে না জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এরাও প্রোটেস্ট করবে, এরাও নেমে পড়বে, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। এবং 3 নম্বর ক্ষেত্রে যেটা আসে, সেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে দুর্বল শ্রেণী, যার নাম হচ্ছে সংখ্যালঘু শ্রেণী। এরা কোনোদিনও নিজের অধিকার পায়নি। আওয়ামী লীগ যখন ছিল তখনও তারা অধিকার পায়নি। এর আগে যখন স্বাধীনতা হয়েছিল বাংলাদেশ 1971-এ, তখনও 30 লক্ষ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্যান্য ধর্মীয় লোক আছে, তাদেরকে হত্যা করা হয়েছিল। তার পরবর্তীকালে ওই হত্যা লীলা চলেছে, শেখ হাসিনার আমলে হত্যা লীলা চলেছে, এবং এখনো তাদের উপরে হত্যা লীলা চলছে। এবং এখন এই বিষয়টা পুলিশ করছে এবং বাংলাদেশের সেনাবাহিনী করছে। আগেকার যুগে দেখতাম শেখ হাসিনার সময় বাংলাদেশের যে অন্ধ, মানে কি বলবো, অন্ধ ধর্মীয় যারা মৌলবাদীরা রয়েছে, তারা হিন্দুদের উপর আক্রমণ করতো বিভিন্ন ছল চাতুরির মাধ্যমে। যেমন কিছুদিন আগে মনে আছে, হনুমানের পায়ের উপরে কোরআন শরীফ রেখে একটা প্রবলেম তৈরি করার চেষ্টা করা হয়েছিল, সেটা পরবর্তীকালে প্রমাণিত হয়েছে একটা মুসলমান সেখানে করেছে। পরে মুসলমানদের দাবি, যে হচ্ছে সেটা রেখেছিল, সে নাকি পাগল। সে পাগল টাগল কিছুই না, তাকে ঠিক জায়গা থেকে পাঠানো হয়েছিল একটা কেলেঙ্কারি লাগানোর জন্য। সেটা শেখ হাসিনার সবাই দেখেছি যে ধর্মান্ধ মৌলবাদী যারা রয়েছে তারা এইসব কাজগুলো করছে। রিসেন্টলি এটার মধ্যে নতুন একটা ডাইমেনশন যুক্ত হয়েছে। নতুন ডাইমেনশনটা কি? এখন নতুন ডাইমেনশনটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি আর্মি সংখ্যালঘুদের উপরে নির্যাতন করছে। আমরা চট্টগ্রামে দেখেছি সংখ্যালঘুদের উপরে কুকুর ছাগলের মতো অত্যাচার করা হয়েছে। তাদের কিভাবেই না তাদের উপরে একটা ধ্বংসলীলা চালানো হয়েছে, ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। এটার আমরা কিন্তু উইটনেস ছিলাম। এবং রিসেন্টলি রংপুরে আমরা দেখি হিন্দুরা বিরাট একটা সমাবেশ করে। রংপুরে কয়েক লক্ষ লোক হয় সেই সমাবেশে জড়ো হওয়ার জন্য। কিন্তু এই রংপুরের সমাবেশে যখন হিন্দুরা বাসে করে আসছিল, সেই বাস থেকে গুনে গুনে হিন্দুদের নামানো হচ্ছিল। কারা করছিল? বাংলাদেশের মৌলবাদীরা, বিএনপির লোক করছিল, জামাতের লোক করছিল, এবং সোকল টেররিস্টরা করছিল। এই টেররিস্টরা কি করছিল? বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোক যারা যারা বাসের মধ্যে আসছে, তাদের জোর জবরদস্তি সেখান থেকে বলপূর্বক নামাচ্ছিল এবং তাদের উপরে বর্বরচিত আক্রমণ করেছে। এবং তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এখন আহত আছে। হিন্দুরা তো এমনিতেই বাংলাদেশে কথা বলতে পারে না, এখন তারা যখন একটু কথা বলার চেষ্টা করছে, চারিদিক দিয়ে চেষ্টা চলছে, বাংলাদেশিরা চেষ্টা করছে হিন্দুদের দমিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশি মুসলিমরা। আমরা দেখেছি রংপুরের ঘটনাতে পুলিশরাও তার সাথে ছিল। জামাতিদের হয়ে পুলিশ কাজ করছে, জামাতিদের হয়ে, বিএনপিদের হয়ে পুলিশ কাজ করছে। এরা নাকি বলে এরা সকল ধর্মকে রেসপেক্ট করে। তাহলে হিন্দুরা যদি সেখানে একত্রিত হয়ে সমাবেশ করতে চায়, তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? ওই ভারতবর্ষে তেমন কিছু হয় না। ভারতবর্ষে যে ইচ্ছা সে সমাবেশ করতে পারে, যে ইচ্ছা সে সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করতে পারে। তো বাংলাদেশে এরকম হয়টা কেন তোমরা সকলেই জানো, এটা আমি ডিটেলসে বলবো না। তো বাংলাদেশে আপামর পরিস্থিতি দেখে আমরা এটুকু তো নিশ্চিত হতে পারি, বাংলাদেশে যে বর্তমানে যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতি যদি বেশি দিন থাকে, এর থেকে বেশি দিন যদি দেখতে পারি, আমরা এটুকু নির্দিষ্ট ভাবে বলতে পারি, বাংলাদেশ খুব তাড়াতাড়ি তাসের ঘরের মতো ভেঙে পড়বে। এবং তাসের ঘরের মতো কিভাবে ভেঙে পড়বে? এটা 4 টুকরো হবে। এই 4 টুকরো করার জন্য ভারতের দরকার হবে না, নিজেরাই করবে। একটা ভাগ হিন্দুরা নিয়ে নেবে, হিন্দুরা 2টো ভাগ নেবে, রংপুরের সাইডটা এবং চট্টগ্রামের সাইডটা সেটা হিন্দুরা নেবে, এবং সেখানে ডেফিনেটলি ভারতের সহযোগিতা থাকবে। এবং তারপরে মধ্য যে বাংলাদেশ আছে, এটাকে আরো 3টা ভাগে বা 2টো ভাগে ভাগ করা হবে। একটা ভাগ তাদের জন্য দেওয়া হবে যারা 1971-এর চেতনাকে বিশ্বাস করে, আওয়ামী লীগ রয়েছে, এবং আদার যারা রয়েছে যারা মাজারে বিশ্বাস করে, লক্ষ লক্ষ মাজার ভেঙে দেওয়া হয়েছে, তারা থাকবে। এবং অন্য একটা সাইড থাকবে শুধুমাত্র এই টেররিস্ট গুলোর জন্য, এই ধর্মান্ধ লোকগুলোর জন্য, যারা ধর্মের উপরে পৃথিবীতে কিছু দেখে না। বাংলাদেশ এইভাবেই 4টা টুকরে ভাগ হতে যাচ্ছে খুব তাড়াতাড়ি। এটাই আমরা বলতে পারি, এটাই ফিউচার বলছে, এবং এটাই ভবিষ্যৎ।
এর বাইরে কিছু হবে না। যারা এখনো ভাবছে বাংলাদেশ খুব ভালো স্থিতিতে আছে, ইউনূস বাংলাদেশকে বিশাল কিছু করে ফেলবে, তারা এখনো হচ্ছে একটা মূর্খের জগতে বাস করছে। আর বেশি দিন এই মূর্খের জগতে বাস করতে হবে না, খুব তাড়াতাড়ি এটা ম্যাটেরিয়ালাইজ হবে এবং বাংলাদেশ 4টা টুকরোতে ভাগ হবে, এটা নিশ্চিত। কেন রিসেন্টলি একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি, বাংলাদেশের যত সরকারি প্রতিষ্ঠান আছে প্রতিষ্ঠানে হেড করে দেওয়া হচ্ছে যত রাজাকার ছিল রাজাকারদের বংশের ছেলেদের। যেমন হচ্ছে বাংলাদেশে আর্মির হেড এখন রাজাকারের ছেলে। বাংলাদেশে আজকে চিফ ইলেকশন কমিশনার নিয়োগ হয়েছে, সেও রাজাকারের পুত্র। রাজাকারের যে শান্তি বাহিনী ছিল, শান্তি কমিটি, সেই শান্তি কমিটির পুত্রদের বিভিন্ন জায়গায় বড় বড় জায়গা রাখা হচ্ছে যারা পাকিস্তান পন্থে বিশ্বাসী। বাংলাদেশে টেররিজম আসবে, টেররিজম আসলে নিপীড়ন শুরু হবে, ধর্মীয় নিপীড়ন ইত্যাদির কারণে বাংলাদেশ খুব তাড়াতাড়ি ভেঙে চলছে এবং ভাঙবে, এটা নিশ্চিত। যারা যারা এখনো ভাবছো বাংলাদেশ টিকে থাকবে, তোমরা মূর্খের জগতে বাস করতে পারো, বাট আমাদের তরফ থেকে এটা বলতে পারি খুব তাড়াতাড়ি বাংলাদেশ 4টা টুকরোতে ভাগ হচ্ছে এবং ইনশাআল্লাহ এটাকে পূরণ করবে। ধন্যবাদ।